Assalamu alaikum. Dear friend, today I will discuss the self-assessment of health and safety part 2. In this video, I will discuss 75 questions and the remaining question will be described part 3 and 4. Dear friend, I will discuss all the questions in Bengali for our better understanding. Now, I go through all the question one by one. প্রথমেই কনফাইন্ড স্পেস নিয়ে অনেকগুলো কোশ্চেন রয়েছে। 62 ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ কনফাইন্ড স্পেস, ফ্যাসিলিটির কি কনফাইন্ড স্পেস আছে, ইয়েস বা নো। তো ফার্স্টলি আমাকে জানতে হবে যে আসলে কনফাইন্ড স্পেসটা কী। তো এই কনফাইন্ড স্পেস ইজ অ্যান এনক্লোজড এরিয়া উইথ লিমিটেড অ্যাক্সেস। কনফাইন্ড স্পেস হলো একটা বদ্ধ জায়গা এবং সীমিত প্রবেশাধিকার, যেমন ম্যানহোল, টানেল, পাইপলাইন, সেফটি ট্যাঙ্ক, ক্লোজ ডোর রুম, ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, কনফাইন্ড করিডোর, ইটিপি ড্রেনেজ। এগুলো যদি আপনার প্রতিষ্ঠানে থাকে তাহলে আপনি লিখবেন যে ইয়েস, যে কনফাইন্ড স্পেস আপনার প্রতিষ্ঠানে আছে। 63 ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট আর এনি অফ দ্য কনফাইন্ড স্পেস পারমিট রিকর্ড। ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইন অনুযায়ী কি কনফাইন্ড স্পেসের পারমিট বা অনুমোদনের প্রয়োজন হয়? নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট, কারণ কোনো কনফাইন্ড স্পেসের জন্য স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান থেকে কোনো পারমিট নেওয়ার প্রয়োজন হয় না। তো এটার অ্যান্সার হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোইং সেফটি মেজার ইন প্লেস ফর কনফাইন্ড স্পেস, প্রতিষ্ঠানটি কি ফ্যাসিলিটি কি কনফাইন্ড স্পেস নিয়ে নিম্নোক্ত কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 64 ইজ কনফাইন্ড স্পেস হ্যাজ সাইন ইন্ডিকেটিং দে আর এ কনফাইন্ড স্পেস, কনফাইন্ড স্পেসগুলোকে সে সাইনেজ করে কি এটাকে ইন্ডিকেট করা হয়েছে, মানে আপনার যে কনফাইন্ড স্পেস আছে সেখানে ওইটা নাম লিখে একটা কনফাইন্ড স্পেস একটা স্টিকার লাগাতে হবে। মনে করেন আপনার রিজার্ভার ট্যাঙ্ক আছে, তো সেফটি ট্যাঙ্ক আছে, ওখানে লিখবেন সেফটি ট্যাঙ্ক কনফাইন্ড স্পেস। 65 ইজ কনফাইন্ড স্পেস has the appropriate protection to ensure no accident entry, প্রতিটি কনফাইন্ড স্পেসে অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধে উপযুক্তমূলক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। কনফাইন্ড স্পেস হ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেকশন, উপযুক্তমূলক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। টু এনশিওর নো অ্যাক্সিডেন্ট এন্ট্রি, মানে অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধে কি সুরক্ষামূলক ব্যবস্থা রয়েছে? ইয়েস, কারণ কনফাইন্ড স্পেসগুলোকে ওভাবেই যদি রিজার্ভার ট্যাঙ্ক হয় অথবা সেফটি ট্যাঙ্ক হয় ওটার উপরে সেভাবে সেফটিমূলক ঢাকনা রয়েছে অথবা ফেন্সিং করে দেওয়া রয়েছে যাতে সহজে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। 63 ইজ কনফাইন্ড স্পেস হ্যাজ অথরাইজ এন্ট্রি অনলি অ্যাক্সেস, প্রতিটি কনফাইন্ড স্পেসে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ রয়েছে। ইয়েস, কারণ কনফাইন্ড স্পেসে যে কেউ প্রবেশ করে না, মানে সেফটি ট্যাঙ্কের ভিতরে তো নর্মালি কেউ প্রবেশ করবে না, রিজার্ভার ট্যাঙ্কে কেউ প্রবেশ করবে না, এটা পাইপলাইনের ভিতরে তো সহজে কেউ প্রবেশ করবে না, ওটা অনুমোদিত। যারা এই বিষয় নিয়ে কাজ করে কেবল তারাই তার বসদের অনুমতি সাপেক্ষে এবং নির্দিষ্ট একটা সময় ওই এলাকাতে প্রবেশ করে, এটাও আমরা এক্স সিলেক্ট করব। 67 ওয়ার্কার কন্ট্রাক্টর দ্যাট এন্টার confined space do so only when appropriate measures have been taken to protect them from any physical hazard present, যেসব শ্রমিক বা ঠিকাদাররা সীমিত স্থানে বা কনফাইন্ড স্থানে প্রবেশ করেন তারা কেবল তখনই প্রবেশ করেন যখন সেখানে বিদ্যমান শারীরিক ঝুঁকিগুলো থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। দ্যাট এন্টার কনফাইন্ড স্পেস, মানে কনফাইন্ড স্পেসে তখনই প্রবেশ করে, ডু সো অনলি হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স হ্যাভ বিন টেকেন, যখন তাকে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, ফ্রম এনি ফিজিক্যাল হ্যাজার্ড প্রেজেন্ট, বিদ্যমান শারীরিক ঝুঁকি থেকে সুরক্ষার জন্য অবশ্যই, কারণ কনফাইন্ড স্পেসে প্রবেশ করার আগে তার নিরাপত্তামূলক সব ব্যবস্থা গ্রহণ করেই ওই জায়গাতে প্রবেশ করবে। আমরা পরের কোশ্চেনে পাবো যে কী কী নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে। 68 ওয়ার্কার্স কন্ট্রাক্টর দ্যাট এন্টার কনফাইন্ড স্পেস ডু সো হোয়েন দ্য অ্যাটমসফিয়ার ইজ সেফ অ্যান্ড দ্য এয়ার হ্যাজ বিন টেস্টেড হোয়েন নিডেড। এখানে কন্ট্রাক্টর বলছে এই কারণে এই কনফাইন্ড স্পেসগুলো অনেক সময় প্রতিষ্ঠানের লোক ছাড়াও থার্ড পার্টির লোক দিয়ে কাজ করানো হয়ে থাকে। এই জন্য এখানে বলছে যে ওয়ার্কার এবং কন্ট্রাক্টর মানে শ্রমিক এবং ঠিকাদারের শ্রমিকরা এন্টার কনফাইন্ড স্পেস, কনফাইন্ড স্পেসে প্রবেশ করবে
ডু সো হোয়েন দ্য অ্যাটমসফিয়ার ইজ সেফ, যখন তারা মানে জানবে যে এখানের বায়ুমণ্ডলটা কনফাইন্ড স্পেসের বায়ুমণ্ডল নিরাপদ, অ্যান্ড এয়ার হ্যাজ বিন টেস্টেড হোয়েন নিডেড, এবং যখন প্রয়োজন হয় এবং ওই কনফাইন্ড স্পেসে বায়ুমণ্ডলে টেস্ট করার প্রয়োজন হয় তখন তারা টেস্ট করে সেটা প্রবেশ করবে। এখন কনফাইন্ড স্পেস আমি যদি বড় আকারে বলি তাহলে সেফটি ট্যাঙ্ক অথবা রিজার্ভার ট্যাঙ্ক অথবা কোনো মানে ওয়াটার ওয়াল, ওয়াটার কূপ এরকম যদি হয় তাহলে সেখানে কী কী ধরনের ঝুঁকি থাকে এবং তার জন্য কী নিরাপত্তামূলক ব্যবস্থা করা হয় আমি ছোট্ট একটু করে বলার চেষ্টা করব। মানে অনেক বড় যদি কূপ থাকে অথবা সেফটি ট্যাঙ্ক থাকে অথবা রিজার্ভার ট্যাঙ্ক থাকে যেখানে অনেক গভীরতা থাকে, অনেক নিচে পানি থাকে, এরকম যদি হয় অথবা পানি শুকিয়ে ফেলা হয়েছে এখন ওটাকে পরিষ্কার করা হবে, ওখানে অক্সিজেন ডিফিসিয়েন্ট অ্যাটমসফিয়ার থাকে, ফ্লেমেবল অ্যাটমসফিয়ার থাকে, টক্সিক অ্যাটমসফিয়ার থাকে, ফিজিক্যাল হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকে। এই চারটা নর্মালি হয়। তাহলে অক্সিজেন ডিফিসিয়েন্ট অ্যাটমসফিয়ার অর্থ হলো অক্সিজেনের স্বল্পতা, অনেক গভীরতা যদি থাকে তাহলে একদম কূপের নিচে বা সেফটি ট্যাঙ্কের নিচে অক্সিজেন থাকে না। এখন ওইখানে যদি কোনো ওয়ার্কার পরিষ্কারের জন্য বা কাজের জন্য প্রবেশ করেন তাহলে সেখানে অক্সিজেনের ঘাটতির কারণে সে সেন্সলেস হয়ে যেতে পারে ওই জায়গাতে। দ্বিতীয়ত ফ্লেমেবল অ্যাটমসফিয়ার মানে মিথেন গ্যাস, অবশ্যই পচা গলা থেকেই কিন্তু মিথেন গ্যাসের সৃষ্টি হয়, ওইখানে মিথেন গ্যাস থাকতে পারে। ওই জায়গাতে যদি অনেক নিচে হয়, যদি লাইটিং না থাকে তাহলে সে কী করতে পারে, লাইটিংয়ের জন্য সে লাইটিং করতে পারে। যদি সে ফায়ার করে আলোর জন্য মানে কোনো গ্যাস লাই বা দিয়াশলাই জ্বালায় তাহলে সেখানে বড় আকারে ফায়ারিং করতে পারে কারণ মিথেন গ্যাস আছে। তাহলে ফ্লেমেবল অ্যাটমসফিয়ার থাকতে পারে। টক্সিক অ্যাটমসফিয়ার কার্বন মনোঅক্সাইড অথবা হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস থাকতে পারে যেটা মানুষকে যে কোনো সময় অজ্ঞান করে দিতে পারে। তো এখানে নামার পরে তার ইনহেলের সাহায্যে এই কার্বন মনোঅক্সাইড অথবা হাইড্রোজেন সালফাইড তার শ্বাস প্রশ্বাসের ভিতরে গেলেও তার ব্রেন কিন্তু অকার্যকর হয়ে এখানে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, মৃত্যু হতে পারে। আর ফিজিক্যাল হ্যাজার্ড মানে অনেক পিচ্ছিল জায়গা থাকে, অনেক নিচে থাকে, অন্ধকার থাকে, তো পরে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে। এই চার ধরনের যে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। তো এইখানে সেফটি মেজারগুলো কী হতে পারে, প্রথমে হলে ওইখানে ওই জায়গাটা থেকে যে গ্যাসগুলো আছে এটা বের করার জন্য মেশিনের সাহায্যে উপর থেকে বায়ুমণ্ডলের সাধারণ বাতাস আছে এটা নিচে দিয়ে উপরেরগুলো নিচেরগুলো রিমুভ করা, এই একটা পদ্ধতি হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে হলো যে ফ্লেমেবল অ্যাটমসফিয়ারের জন্য সে পোর্টেবল লাইট, যেটাকে ফায়ার করে না, চার্জার লাইট, এরকম কিছু লাইট সে নিচে ব্যবহার করতে পারে। তৃতীয়ত হলো টক্সিক অ্যাটমসফিয়ারের জন্য সে হলো যে মাস্ক পরতে পারে, অক্সিজেন সরবরাহ করে এমন কোনো সিলিন্ডার সাথে নিয়ে যেতে পারে এবং মাস্ক ব্যবহার করতে পারে এবং তার গামবুট থাকবে, হেলমেট থাকবে, হ্যান্ড গ্লোভস থাকবে এবং তার কোমরে রশি থাকবে মানে সেফটি বেল্ট থাকবে এবং রশি থাকবে। সে কাজ করার সময় উপরে তার আরও মানে পার্টিসিপেন্ট থাকবে, তার সহকর্মীরা থাকবে, এমনকি তার বস থাকবেন, যেটা টেস্ট করে দেখবে যে আসলে এটা নামার জন্য উপযুক্ত কিনা, এবং সে যদি ওখানে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয় সেজন্য উপরে সিগন্যাল দিতে পারেন এবং তার সহকর্মীরা তাকে ওখান থেকে তুলে নিতে পারেন রশির সাহায্যে। এইভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে সে ওই সেফটি ট্যাঙ্কে অথবা কনফাইন্ড স্পেসে কাজ করবে। এটা আরও বিস্তারিত আকারে এবং বড় আকারে মানে কনফাইন্ড স্পেস নিয়ে বলার আছে, তো আসলে অনেকগুলো কোশ্চেন আমি এইখানে অনেক সময় নষ্ট করলে সামনের কোশ্চেনগুলোকে কমপ্লিট করতে পারবো না। 69. Workers, contractor who enter the confined space know and understand how do so safe. শ্রমিক ঠিকাদার সীমিত স্থানে প্রবেশ করেন, তারা জানেন বুঝেন কীভাবে নিরাপদ স্থানে প্রবেশ করতে হয়। অর্থাৎ হলো ওই জায়গাতে যারা কাজ করবেন তারা বুঝে শুনে তারপরে জেনে যে কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আছে, কী ধরনের বিপদ ঘটতে পারে সেটা জেনে ওখানে প্রবেশ করবেন। অর্থাৎ হলো ওই লোকদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, এখানে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কী ধরনের ঝুঁকি আছে, কী ধরনের প্রিকশন নিতে হবে সেটা তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। রেস্কিউ ইকুইপমেন্ট রেডি ফর ইউজ হোয়েন কনফাইন্ড স্পেস এন্টার অকার। সীমিত স্থানে যখন তারা প্রবেশ করবে তাদেরকে উদ্ধারের জন্য পর্যাপ্ত মানে ইকুইপমেন্ট রেডি রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে অবশ্যই, যেটা আমি আগেও বলে রাখছি। নন অফ দ্য অ্যাবভ 71-এ উপরে একটাও না, না এটা ঠিক না, উপরে অনেকগুলোই আমরা আমাদের প্র্যাকটিসে আছে এবং আমাদের প্রতিষ্ঠানে আছে। পড়ানো TCD 72. Does the facility conduct an assessment to identify its equipment contain PCB? মানে PCB কি কোশ্চেনটা তো আমাকে বলা হয়েছে। ডাজ দ্য ফ্যাসিলিটি কন্ডাক্ট পরিচালনা করে একটা অ্যাসেসমেন্ট, একটা মূল্যায়ন করে অথবা কোনো টেস্ট করে টু আইডেন্টিফাই মানে নির্দিষ্ট করার জন্য ইফ ইকুইপমেন্ট কন্টেন্ট পিসিবি, ইকুইপমেন্ট কি আপনাদের প্রতিষ্ঠানের যে যন্ত্রপাতি বা যে প্রোডাক্টগুলো আছে এটা কি পিসিবি বহন করে।
তাহলে আমাকে তো আমার যে প্রোডাক্ট হলো গার্মেন্টসে আমার মানে ফেব্রিক ডাইং করে অথবা গার্মেন্টস তৈরি করে এই জাতীয়, তাহলে এখানে কি আমার পিসিবির কি কন্টেন্ট করে এই প্রোডাক্টগুলো অথবা আমার যন্ত্রপাতিগুলো কি পিসিবি কন্টেন্ট করে বহন করে? এখন আমাকে জানতে হবে ইয়েস বা নো। আমি যদি বহন করে তাহলে ইয়েস দেবো, বহন না করলে নো দেবো। তো আমাকে আগে প্রথমে জানতে হবে তাহলে পিসিবি কি। তাহলে পিসিবি কি? পিসিবি হলো পলিক্লোরিনেটেড বাইফেনাইল। পলিক্লোরিনেটেড বাইফেনাইল হলো পিসিবি। তো পলিক্লোরিনেটেড বাইফেনাইল আর টক্সিক ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ওয়ান্স ওয়াইডলি ইউজ ইন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এই পলিক্লোরিনেটেড বাইফেনাইল ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির ক্ষেত্রে, লাইক ট্রান্সফরমার, ক্যাপাসিটার, হাইড্রোলিক সিস্টেম অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে। এটা একটা মানে মানবসৃষ্ট রাসায়নিক যৌগ যা আগে বৈদ্যুতিক ট্রান্সফরমার, ক্যাপাসিটার বা অন্যান্য যন্ত্র তৈরিতে ব্যবহার করা হতো। এটি স্বাস্থ্য পরিবেশের জন্য ক্ষতিকর, তাই অনেক দেশ এটার ব্যবহার নিষিদ্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন। যাই হোক, তাহলে আমাদের গার্মেন্টস আমাদের প্রতিষ্ঠানে এই ট্রান্সফরমারও তৈরি হয় না, ক্যাপাসিটারও তৈরি হয় না, তাহলে আমাদের পিসিবি মুক্ত। আমরা লিখব নো। আমাদের প্রতিষ্ঠানে আমরা কোনো ধরনের কি অ্যাসেসমেন্ট করি না যে আমাদের প্রোডাক্টে পিসিবি আছে কিনা, কারণ এটা আমাদের জন্য রেকর্ড নয়। 73. ইফ ইকুইপমেন্ট কন্টেন্ট পিসিবি, যদি পিসিবি বহন করে, ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ অল দ্য ফলোয়িং সেফটি মেজার্স ইন প্লেস, নিম্নোক্ত কি সেফটি মেজারগুলো পালন করে থাকে? ইকুইপমেন্ট কন্টেনিং পিসিবি ইজ ইন্সপেক্টেড অ্যান্ড লেভেল, যে ইকুইপমেন্টগুলো পিসিবি বহন করে তাকে নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং লেবেল লাগিয়ে দেওয়া হয়। ওয়ার্কার হু ওয়ার্ক ইন দ্য অ্যারাউন্ড ইকুইপমেন্ট কন্টেনিং পিসিবি আন্ডারস্ট্যান্ডিং হ্যাজার্ডস অফ, যে ওয়ার্কারগুলো এই পিসিবি মানে বহনকৃত এলাকায় বহন যন্ত্রপাতির সাথে কাজ করে তারা কি জানে এর ক্ষতিকর দিকগুলো কি? এটা নট অ্যাপ্লিকেবল, কারণ আমাদের যে কাজগুলো যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি তার মধ্যে পিসিবি নাই, তাই এটা হবে নট অ্যাপ্লিকেবল। এবার আসি অ্যাসবেস্টর। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ সেফটি মেজার ইন প্লেস রিগার্ডিং অ্যাসবেস্টর? ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ সেফটি মেজার্স ইন প্লেস রিগার্ডিং অ্যাসবেস্টর? ফ্যাসিলিটি কি এই অ্যাসবেস্টর নিয়ে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে হবে। এখন আমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাসবেস্টাস। অ্যাসবেস্টাস ইজ এ হিট রেসিস্ট্যান্ট মিনারেল ফাইবার। তাহলে অ্যাসবেস্টার হলো একটি তাপ সহনশীল একটা এটা ফেব্রিক, এটা সুতা বা তন্তু। অ্যাসবেস্টার ইজ হার্মফুল টু হিউম্যান হেলথ, এটা অ্যাসবেস্টারটা মানব দেহের জন্য ক্ষতিকর। হোয়েন ইটস ফাইবার বিকামিং এয়ারবর্ন, যখন এই অ্যাসবেস্টারের তন্তুগুলো মানে এয়ারবর্ন হয়ে যায়, মানে বায়ুবাহিত হয়ে যায়, বাতাসের সাথে মিলে যায়। অ্যান্ড আর ইনহেল, আর ওটা যখন মানুষ ইনহেল করে মানে শ্বাসের সাহায্যে ফুসফুসেতে নেয়, এক্সপোজার ক্যান লিড এ সিরিয়াস ডিজিজ, এবং এটা যদি ফুসফুসে যায় তাহলে একটা মারাত্মক ডিজিজ হতে পারে, রোগ হতে পারে, লাইক অ্যাসবেস্টোসিস। অ্যান্ড অ্যাসবেস্টোসিস কি? লাংস ক্যান্সার অ্যান্ড মেসোথেলিউমিয়া। ওই অ্যাসবেস্টোসিস এটাও এক ধরনের ক্যান্সার, লাংস ক্যান্সার এটাও ক্যান্সার, আর মেসোথেলিওমা এটাও এক ধরনের লাংসের রেয়ার ক্যান্সার। ঠিক আছে, তাহলে মোট কথা হলো অ্যাসবেস্টরটা প্রচুর ক্ষতিকর, যেটা সারা বিশ্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন সেই অ্যাসবেস্টরটা আমাদের প্রতিষ্ঠানে কোনো আমরা সেফটি মেজারগুলো নিয়েছি কিনা এই বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমি ছবি দিয়ে অ্যাসবেস্টরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা, এটা হলো অ্যাসবেস্টসের ছবি। সেটা হলো আপনার বিশেষ করে জেনারেটর, বয়লারের যে পাইপলাইনগুলো আছে, আয়রনের যে পাইপলাইনগুলো আছে, এই লাইনটা থেকে গরম থাকে সবসময়ের জন্য, মানুষের সঙ্গে গায়ে লাগলে এখানে পুড়ে যেতে পারে। তাই এই পাইপ লাইনের সাথে এই যে রশি দিয়ে মানে মোড়ানো থাকে, এই রশিটাই এই একটা সময় এই তাপে তাপে এই রশিটা নরম হয়ে যায় এবং মানে কি হয় অধিক শুষ্ক হয়ে মানে বাতাসের সাথে মিলে যায় এবং ওইটাই হলো এয়ারবর্ন হয়ে বায়ুবাহিত হয়ে মানুষের ইনহেল হয়। এটাই হলো অ্যাসবেস্টর, যেটা ক্ষতিকর। তাই এখন আধুনিক যুগে এটা ব্যবহার না করে এই যে পাশে দেখতেছেন এই রকুল ব্যবহার করে অ্যালুমিনিয়ামের পাত দিয়ে এই মুড়িয়ে দেওয়া হয়, তাহলে আর অ্যাসবেস্টসটা মানুষের ইনহেল হতে পারে না, এয়ারবর্ন হয় না এবং ইনহেলও হতে পারে না। তো এটা এখন নিষিদ্ধ, এখন এইভাবেই ফ্যাক্টরিগুলো, আধুনিক ফ্যাক্টরিগুলো চলে।
74. Facility has performed an asbestos exposure assessment. প্রতিষ্ঠানটি অ্যাসবেস্টর সংস্পর্শে আসার একটি মূল্যায়ন স্থাপন করেছে এক্স। এক্স দেবেন, কারণ হচ্ছে করা হয় বিধায় এক্স দ্বারা সিলেক্ট করবেন এক্স। ফ্যাসিলিটি হ্যাজ টেকেন দ্য প্রপার স্টেপ টু এনশিওর দ্যাট ওয়ার্কার আর নট এক্সপোজার টু অ্যাসবেস্টস, এটা এক্স সিলেক্ট করবেন। অ্যাসবেস্টস ম্যাটেরিয়ালস containing asbestos exposure area are level and such. অ্যাসবেস্টস যেসব এরিয়াগুলোতে আছে সেই জায়গাগুলো কি লেভেলিং করা হয়, মানে আপনার কোনো সাইনেজ করে দেওয়া হয় যে এই এলাকাতে অ্যাসবেস্টস রয়েছে। অ্যাসবেস্টস যেহেতু নাই, এটা আমরা করে থাকি, এক্স সিলেক্ট করবো। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, কারণ উপরের যেগুলো আছে এটা অনেকগুলোই আমরা মানে করে থাকি, এই জন্য এটা চুজ থাকবে, এটা এক্স থাকবে না। অনসাইট ভেহিকেল নিয়ে কোশ্চেন রয়েছে। অনসাইট ভেহিকেল, এই যদি এরকম একটা কোশ্চেন আসে ফ্যাসিলিটির ভিতরে কি ভেহিকেল ইউজ হয়, তো এটা না এক কথায় কি বলতে পারবেন না। কারণ হলো আপনার প্রতিষ্ঠানে যে এমপ্লয়ি যে প্রাইভেট কার ইউজ করে, সে তো গেট পর্যন্ত এসে নামিয়ে দিয়ে প্রাইভেট কার ওদিকে চলে যায় না, অবশ্যই ফ্যাসিলিটির ভিতরে প্রবেশ করে। তা নর্মালি প্রতি প্রতিষ্ঠানেই কম বেশি ভেহিকেল ইউজ হয়, অতএব আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। 78. অনলি অথরাইজ পারসন বা ভেহিকেল আর অ্যালাউ টু ড্রাইভ অনসাইট। ফ্যাসিলিটির ভিতরে কেবল অথরাইজ ব্যক্তিরা এবং অথরাইজ ভেহিকেলগুলোই শুধু ড্রাইভ হয়। ইয়েস, কারণ প্রতিষ্ঠানের ভিতরে যে ভেহিকেলগুলো ইউজ হয় এটা তো প্রতিষ্ঠানেরই ভেহিকেল, প্রতিষ্ঠানেরই গাড়ি, এবং চালায় তো প্রতিষ্ঠানের লোকজন, অতএব এটা এক্স, মানে অথরাইজ পার্সনরাই চালায় এবং অথরাইজ ভেহিকেলগুলোই চলে। ভেহিকেল আর ড্রাইভেন অ্যাট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্পিড। ভেহিকেলগুলো কি মানে অ্যাপ্রোপ্রিয়েট স্পিডে পরিচালিত হয় না যত্রতত্র খুব জোরে সোরে চলে, না, এখানে একটা মানে ভেহিকেল একটা পলিসি থাকতে হবে, ভেহিকেল নীতিমালা থাকতে হবে যে প্রতিষ্ঠানের ভিতরে আপনি কত গতিতে চালাবেন। এটা 10 কিলোমিটার হতে পারে, মানে আপনার প্রতিষ্ঠানের স্পেস অনুযায়ী, মানে প্রতিষ্ঠানের নিচের যে জায়গাগুলো এই স্পেস অনুযায়ী, মানে দূরত্ব অনুযায়ী একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের দূরত্ব, এই অনুযায়ী আপনি স্পেসটা নির্ধারণ করবেন। ট্রাফিক লেন্স অ্যান্ড ওয়াক পাথ আর ক্লিয়ারলি মার্ক। ভেহিকেলগুলো যে চলবে এই পাথগুলো কি ক্লিয়ার মার্ক করা আছে? এখন হলো নর্মালি যাদের কম্পোজিট ফ্যাক্টরিতে অনেকগুলো বিল্ডিং থাকে, ডাইংয়ের জন্য আলাদা বিল্ডিং থাকে, কাটিংয়ের জন্য বা সুইংয়ের জন্য, অথবা দুটো প্রোডাকশন বিল্ডিং থাকে, একটা ডাইং বিল্ডিং থাকে, একটা এমব্রয়ডারি, একটা প্রিন্টিং বিল্ডিং থাকে। তো এখানে নর্মালি ফর্কলিফট কিন্তু অ্যাভেলেবেল ব্যবহার হয় ডাইংয়ের ক্ষেত্রে। তো একটা বিল্ডিং থেকে আপনাকে ফর্কলিফটে ফেব্রিক নিয়ে আর একটা বিল্ডিংয়ে নিয়ে যায়, তো এই যে নিয়ে যাওয়ার যে রোডগুলো এটা আপনাকে মার্ক করে দিতে হবে। ফ্লোর যেভাবে আইস মার্ক করে দেন এভাবেও বিল্ডিংয়ের নিচে এই ফর্কলিফট চলার জন্য এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং যাওয়ার জন্য মার্ক করে দিতে হবে। তাহলে মানুষ যখন বিল্ডিংয়ের নিচে চলাফেরা করবে সে সতর্ক থাকবে যে এটা হলো ফর্কলিফটের জন্য নির্ধারিত জায়গা চলাচলের জন্য, সেই জায়গায় আসলে দুদিকেই তাকাবে। আর যদি না থাকে তাহলে তো মানুষ তার নিজের মানে কি বলে নিজের মন মতো সে চলবে, তখন দুর্ঘটনা ঘটতে পারবে। তো এটাকে আপনাকে মার্ক করে দিতে হবে। 81. ভেহিকেল আর ইন গুড কন্ডিশন, ওয়ার্কিং গুড কন্ডিশন। ভেহিকেলগুলো কি এটা ভালো কন্ডিশনে আছে? অবশ্যই, যে ভেহিকেলগুলো ব্যবহার করা হয় সেটা একটা গুড কন্ডিশনে থাকে। অনলি অথরাইজ ট্রেন অ্যান্ড কোয়ালিফাইড পারসন ড্রাইভ ভেহিকেল। কেবলমাত্র অনুমোদিত, প্রশিক্ষণপ্রাপ্ত এবং কোয়ালিফাইড পিপলগুলোই এই গাড়িগুলো পরিচালিত করে। এক্স সিলেক্ট করব। কারণ কি? কারণ যারা চালায় তারা অথরাইজ, কারণ আমাদের নিয়োগপ্রাপ্ত ড্রাইভার। 2 নম্বরে ট্রেন্ড, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কত স্পিডে চালাতে পারবে, কিভাবে চালাবে, এই সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2. তৃতীয় কোয়ালিফাইড। তো কোয়ালিফাইড আমরা কীভাবে বুঝবো? তাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। তাহলে 3টে জিনিস যদি মিট করে তারা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার মিট করে, 3টা রিকোয়ারমেন্ট মিট করে। ভেহিকুলার ইউজ ফর পারপস ফর হুইচ দে আর ইন্টেন্ডেড অ্যান্ড ডেজিগনেটেড। মানে হলো এই যে বহনগুলি বা ভেহিকেলগুলি একটা নির্ধারিত এবং পরিকল্পিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অবশ্যই এটা নির্দিষ্ট উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হয়। 84. ফ্যাসিলিটি প্রোভাইড ভিজুয়াল ম্যানেজমেন্ট such as indicator, convex mirror, indet ends, reflector, etc. to ensure safety driving practice on facility premises. সহজ কথা,
আপনার প্রতিষ্ঠান যদি অনেকগুলো ভবন থাকে এবং যদি এরকম এল আকৃতির থাকে, কখনো এন আকৃতির থাকে, যে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের এরকম বাঁকা থাকে, তাহলে গাড়িগুলো যখন এসে এরকম ঘুরে যাবে তখন ওই কর্নার থেকে ওই দিক বিপরীত সাইড থেকে যে গাড়ি আসতেছে কিনা তা কিন্তু দেখা সম্ভব না, অথবা ওখান থেকে যদি মানুষ আসতেছে কিনা তা দেখা সম্ভব নয়, যে কারণে দুর্ঘটনার ঘটতে পারে। তাহলে ওই যে জায়গাগুলোতে বাঁকা থাকে, যেখানে এলাকৃতির থাকে, ওই জায়গাগুলোতে আপনাকে ইন্ডিকেটর দিতে হবে। হয় কোনো আপনাকে সিকিউরিটি বসাতে হবে ইন্ডিকেটর নিয়ে, সে ট্রাফিক সিগন্যালের মতো ওখান থেকে ট্রাফিক দেবে যে গাড়ি আসতেছে, অথবা ওইখানে কনভেক্স মিরর মানে উত্তল আয়না, যেটা বাসের যে ড্রাইভারের পিছনে সাথে থাকে একটা মিরর থাকে, কনভেক্স মিরর, মানে পিছনের গাড়িগুলো আসলে ওই আয়নায় বড় করে দেখা যায়, ওইখানে বিশাল আকারে কনভেক্স মিরর করতে হবে যে ওই বিপরীত সাইড থেকে কোনো গাড়ি আসলো কিনা। ইন ডেড এন্ডস অথবা রিফ্লেক্টর থাকতে হবে, যে কোনো প্রতিফলন যেখান থেকে আসতেছে কিনা। কিসের জন্য এটা? সেফটি ড্রাইভিং প্র্যাকটিস ইন ফ্যাসিলিটির প্রিমিসেসের ভিতরে নিরাপদভাবে গাড়ি পরিচালনার জন্য। ঠিক আছে, এটা যাদের আছে তারা এক্স দিবেন, আর না থাকলে চুজ থাকবে। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, উপরে অনেকগুলোই আমরা প্র্যাকটিস করে আসছি, আমাদের এখানে কি থাকবে? চুজ থাকবে, এটা আমরা এক্সিলেট করবো না। এবার আসে রিস্ক অ্যাসেসমেন্ট। হ্যাজ দ্য ফ্যাসিলিটি কন্ডাক্ট অল হেলথ অ্যান্ড সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট? ফ্যাসিলিটি কি রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকে? ইয়েস। যারা কমপ্লায়েন্সে আছেন তারা জানেন যে সবাই প্রতি বছর একবার, মিনিমাম 6 মাসে একবার, না হলে প্রতি বছর একবার তো করাই হয় রিস্ক অ্যাসেসমেন্টগুলো। হ্যাজ দ্য ফ্যাসিলিটি কন্ডাক্ট এ হেলথ অ্যান্ড সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? এটা কি আইন অনুযায়ী এই রিস্ক অ্যাসেসমেন্টগুলো করা হয়? ইয়েস। আচ্ছা, এটা নিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট অনেকভাবে আছে, 5 স্টেপস রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টের অনেকগুলো ধাপ আছে। রিস্ক অ্যাসেসমেন্ট করার সময় মানে আপনাকে যে রিস্কগুলোর প্রবাবিলিটি কতটুকু, এর সিভিয়ারিটি কতটুকু, এটা দুইটা গুণ করলে আরপিএন মানে সিভিয়ারিটি মাত্রাটা কতটুকু হয়, এটা বের করে করে আপনাকে কোন ধরনের রিস্কের কী ধরনের মাত্রা রয়েছে এটা নির্ণয় করতে হয়। তো এটা আলাদা একটা টপিকসই, আলাদা একটা সেশন করতে হবে যে হাউ টু কন্ডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট বা কত ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট আছে, এটা নিয়ে আলাদা একটা সেশন দেখি চেষ্টা করবো করার জন্য। হোয়েন ওয়াজ দ্য লাস্ট রিস্ক অ্যাসেসমেন্ট কন্ডাক্ট? সর্বশেষ কখন রিস্ক অ্যাসেসমেন্ট পরিচালিত হয়েছে? উইথিন দ্য লাস্ট 6 মান্থ কারো হতে পারে, অথবা উইথিন দ্য লাস্ট 12 মান্থ। যদি বছরে একবার হয় তাহলে লিখবেন যে উইথিন দ্য লাস্ট 12 মান্থ, আর 6 মাসে একবার হলে উইথিন দ্য লাস্ট 6 মান্থ। 89. In the risk assessment updated, if new machinery, process, chemicals, construction are introduced in the facility, নর্মালি আমাদের পলিসিতে আছে যে আমরা হলো বছরে কি একবার বা বছরে 2বার রিস্ক অ্যাসেসমেন্ট করি। জানুয়ারিতে করছি, আবার কখন করব? জুন জুলাইতে করব। বাট মার্চে গিয়ে বা এপ্রিলে গিয়ে নতুন একটা মেশিন আসলো, অথবা নতুন একটা প্রসেস, এমব্রয়ডারি ছিল না এমব্রয়ডারি যুক্ত হলো, অথবা নতুন একটা কেমিক্যাল আসলো, অথবা নতুন একটা কনস্ট্রাকশন অ্যাড হলো, তাহলে কি আমি ওই জুন জুলাই পর্যন্ত ওয়েট করব? না। নতুন কিছু অ্যাড হলে যখনই অ্যাড হবে তখন আমি সাথে সাথে রিস্ক অ্যাসেসমেন্টটাকে আবার রিভিউ করব, এবং যে প্রসেস বা যে মেশিনগুলো আসছে সেটা আমরা রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে অ্যাড করে নেব। ইয়েস, এটা আমরা করে থাকি। এইচএস পলিসি মানে হেলথ অ্যান্ড সেফটি পলিসি, এখান থেকে খুব ইজি আছে, আমি দ্রুত যাব। ইজ দেয়ার রিটেন অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি পলিসি ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? আপনার প্রতিষ্ঠানে কি হেলথ অ্যান্ড সেফটি পলিসি আছে? ইয়েস। যারা কমপ্লায়েন্সে কাজ করেন বা যারা মোটামুটি এইচআর এডমিনে কাজ করেন তারাও জানেন যে হেলথ অ্যান্ড সেফটি পলিসি তৈরি করতে হয়, এটা তৈরি করে রাখবেন। ডাজ দ্য ফ্যাসিলিটি কমপ্লাই উইথ লিগাল রিকোয়ারমেন্ট রিগার্ডিং কোয়ালিফাইড ওএসএস স্টাফ? মানে প্রতিষ্ঠানে কি একজন হেলথ অ্যান্ড সেফটি অফিসার আছে, মানে সেফটি অফিসার? অবশ্যই আছে, সব প্রতিষ্ঠানেই নর্মালি সেফটি অফিসার আছেন। হেলথ অ্যান্ড সেফটি কমিটি, ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ অ্যান অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কমিটি? প্রতিষ্ঠানে কি হেলথ অ্যান্ড সেফটি কমিটি আছে, সেফটি কমিটি আছে? ইয়েস। ইজ দ্য সেফটি কমিটি ফর্মড অ্যান্ড ফাংশনিং ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? এটা কি আইন অনুযায়ী মানে করা হয়েছে, ফর্মেট করা হয়েছে, ফর্ম করা হয়েছে, গঠন করা হয়েছে, এবং এটা কি ফাংশনিং, এটা কি কার্যকর আছে? তাহলে এটা আপনারা কীভাবে সেফটি কমিটি গঠন করতে হবে, কীভাবে ফাংশনাল রাখতে হবে, এটা বাংলাদেশ লেবার ল BLL ধারা 90 ক এবং বিডি 81 একটু সুন্দর করে দেখে নেবেন, তাহলে ভালো করে বুঝবেন আরও। মানে মিনিমাম 50 জন হলেই সেফটি কমিটি গঠন করতে হবে, এবং সেফটি কমিটির সদস্যের সংখ্যা 6 থেকে 12 জন হতে হবে। মালিক এবং শ্রমিক পক্ষের সমসংখ্যক সদস্য থাকবেন। একজন সভাপতি, একজন সহ সভাপতি, একজন সদস্য সচিব থাকবেন। সেফটি অফিসার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। প্রতি 3 মাসে একবার কি সবার আহ্বান করবেন। এখানে আরও ডিটেলস আছে যে কতজন লোক হলে কতজন সদস্য থাকবে প্রতিষ্ঠানে, 6 থেকে তো 12,
মানে সব প্রতিষ্ঠানে 6 জন হবে না, সবাই 12 জন হবে না। এখানে সংখ্যানুপাতিক, মানে হলো প্রতিষ্ঠানে যেভাবে ম্যান পাওয়ার যতজন ওয়ার্কার আছে তার উপর ডিপেন্ড করে এই সেফটি কমিটির সদস্যের সংখ্যা নির্ধারণ করতে হবে। আমি আবারও বললাম, ধারা 90 ক এবং বিধি 81 সুন্দর করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এখানে খুব ইজি কিছু কোশ্চেন আছে। 94, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ওএসএস কমিটি, কতজন সদস্য আছে। হাউ মেনি ফিমেল মেম্বার আর ইন দ্য ওএসএস কমিটি, কতজন মহিলা সদস্য আছে। হাউ মেনি এমপ্লয়ার মেম্বার ইন দ্য ওএসএস কমিটি, মানে মালিক পক্ষের কয়জন সদস্য আছে। হাউ মেনি ওয়ার্কার মেম্বার্স আর ইন দ্য ওএসএস কমিটি, শ্রমিকের পক্ষ দিয়ে কতজন সদস্য আছে। হাউ মেনি ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ আর ইন দ্য ওএসএস কমিটি, কতজন ইউনিয়নের মানে ট্রেড ইউনিয়নের সদস্য আছে। যদি প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন থাকে তাহলে সদস্য রাখবেন, আর না থাকলে তো 0। Does the facility observe any of the following practice related to OSS committee? ফ্যাসিলিটি কি ওএসএস কমিটি সম্পর্কিত নিম্নোক্ত ফলোয়িং প্র্যাকটিস, নিম্নোক্ত অনুশীলনগুলো অনুশীলন করে, নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে সেটা আমরা এক্স দ্বারা সিলেক্ট করব। সেফটি কমিটি মিটিংস আর হেল্ড অন মান্থলি বেসিস, এটা কি মান্থলি বেসিস হয়, প্রতি মাসে হয়? যদি প্রতি মাসে হয় তাহলে এক্স দেবেন, আর নাহলে চুজ থাকবে। সেফটি কমিটি মিটিং আর হেল্ড অ্যাটলিস্ট কোয়ার্টারলি, মিনিমাম 4 মাসে একবার হয়, তো নর্মালি মান্থলি হয়, তাহলে এক্স দেবেন মান্থলিতে, আর এই কোয়ার্টারলি এখানে চুজ থাকবে। সেফটি কমিটি মিটিং মিনিটস আর শেয়ার উইথ ওয়ার্কার, অবশ্যই কি ওয়ার্কারের সাথে শেয়ার করা হয়? ইয়েস, এটা এক্স থাকবে, কারণ এটা আমরা শেয়ার করি। তাহলে কীভাবে শেয়ার করেন? মিটিং হওয়ার পরে মিটিং নোটসগুলো আমরা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিই, তাহলেই ওয়ার্কারের সাথে শেয়ার করা হয়ে যায়। সেফটি কমিটি মিটিং অ্যাকশন আইটেম আর টেকেন, ওই যে মিটিংয়ের যে বিষয়গুলো আসছে সেটা কি আমরা সমাধানের জন্য অ্যাকশন নেই, কোনো ব্যবস্থা গ্রহণ করে? অবশ্যই করি, এক্স থাকবে। সেফটি কমিটি কমিউনিকেশন কমপ্লেন অ্যান্ড প্রবলেম শেয়ার বাই ওয়ার্কার অ্যাবাউট ওএসএস টু দ্য আপার ম্যানেজমেন্ট, সেফটি কমিটির যে এই যে বিষয়গুলো, যে প্রবলেমগুলো আসে, এটা কি আমরা টপ ম্যানেজমেন্টের সাথে শেয়ার করি? কীভাবে করি? কারণ যে বিষয়গুলো আসে, যেটা আমরা আমাদের লেভেল থেকে সেটা আমরা সমাধান করি, আর যেটা আমাদের লেভেলের টপ ম্যানেজমেন্টকে জানাতে হয়, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সে কাজগুলো করে সমাধান করা হয়। অথবা সেফটি কমিটিতে টপ লেভেলের সদস্য থাকেনি, অতএব তারা ওখানে ইনভলভ থাকেন, তারা মিটিংয়ে থাকেন, তারা জানেন, এটা আমরা এক্স দেব। আপার ম্যানেজমেন্ট রিকগনাইজ অ্যাকসেপ্ট দি সেফটি কমিটি, এই যে টপ ম্যানেজমেন্ট আপার ম্যানেজমেন্ট সেফটি কমিটিকে কি মানে স্বীকৃতি দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, যেহেতু তারা অ্যাপ্রুভাল দিয়েছেন, তারা কমিটিতে আসেন, সেহেতু এটা অটোমেটিক্যালি এটা রিকগনাইজ এবং অ্যাকসেপ্টেড, এটা আমরা এক্স সিলেক্ট করতে পারি। Does the facility observe any of the following practice related to OSS committee? প্রতিষ্ঠান কি ওএসএস অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কমিটির সাথে সম্পর্কিত নিম্নোক্ত কোন অনুশীলনগুলো পালন করে? যদি করে থাকে সেটা এক্স দ্বারা সিলেক্ট করব। 105, সেফটি কমিটি মিটস টু রিভিউ সেফটি ইস্যু, ট্র্যাক কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড আইডেন্টিফাইং অপরচুনিটিস অফ ফার্দার ইমপ্রুভমেন্ট ফর সেফটি কন্ডিশন। অর্থ হলো, আপনার যে সেফটি কমিটি মিটিংয়ের আগে একটা সেফটি চেকলিস্ট নিয়ে ফ্লোরগুলো কমিটির লোকজন ভিজিট করবে এবং যে সমস্যাগুলো আসবে সে সমস্যাগুলো নিয়ে মিটিং আলোচনা করবে। তো মিটিংয়ে আলোচনা করলো, বিষয়গুলো নিয়ে 5টা বিষয় আসলো। এখন এটা কীভাবে ট্র্যাক করবেন, কীভাবে সলভ করবেন, সেটা 5টা বিষয় আপনি লিখলেন। এবারে 5টা বিষয় সমাধানের জন্য রেসপন্সিবল কে থাকবে তার নাম লিখলেন, কত দিনের মধ্যে শেষ হবে সেটা লিখলেন, এবং এটা ফলো আপ করার জন্য রেসপন্সিবল দিলেন, এবং এটা বাস্তবায়ন হয়েছে কিনা সেটা সে দেখলো। এভাবে যদি ট্র্যাকিং করেন রাখলেন, পরবর্তী মিটিংয়ে গিয়ে আবার যখন বসলেন তখন আলোচনায় হলো যে বিগত সবার আলোচ্য বিষয়, বিগত সভায় আবার যখন বসবেন তখন তো নতুন ইস্যু নিয়ে বসবেন, কিন্তু প্রথমেই বিগত সভায় যে ইস্যুগুলো ছিল সেটা নিয়ে বসবেন, যে এই বিষয় ছিল, অমুকের দায়িত্ব ছিল কাজ করার, সে কি কমপ্লিট করছে, যে ফলো আপে ছিল তাকে জিজ্ঞাসা, সে কমপ্লিট করেছে, হ্যাঁ কত তারিখে করেছে, আর যে না করে থাকে কেন করে নাই, কোথায় সমস্যা আছে, কার সাথে আলোচনা করতে হবে। তাহলে বিগত সবার বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করে নিতে হবে, যে সমস্যার যদি সমাধান না হয়ে থাকে সেটা বর্তমান সবাই আবার নিয়ে আসতে হবে এবং এটা নিয়ে ফার্দার অ্যাকশনে যেতে হবে। এভাবে যদি ট্র্যাকিং করা হয় তাহলে আস্তে আস্তে সেফটি কমিটির মাধ্যমে ফ্লোরের বা প্রতিষ্ঠানের অনেক সেফটি ইস্যুই মানে প্রতি মিটিংয়ে যদি 5টা করে 10টা করে সমাধান হয়ে যায় তাহলে একটা সময় একটা গুড কন্ডিশনে চলে আসবে। 106, নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, না উপরে অনেকগুলোই আমাদের প্র্যাকটিসে আছে, অনুশীলনে আছে, আমাদের সাথে সম্পর্কিত সামঞ্জস্যপূর্ণ, তাহলে এটা আমরা চুজ দেবো। উপরে একটাও না, এটা ঠিক না, উপরে অনেকগুলোই আমাদের সাথে আছে। এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, এখানেও আমরা খুব দ্রুত যাবো, এখানে তেমন কিছু আমাদের নাই। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ রিটেন এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, ফ্যাসিলিটির কি এমার্জেন্সি রেসপন্স প্ল্যান আছে? অবশ্যই আছে, সব প্রতিষ্ঠানে একটা এমার্জেন্সি রেসপন্স প্ল্যান তৈরি করতে হয়। ইজ অ্যান অ্যানুয়ালি রিভিউ অফ এমার্জেন্সি রেসপন্স প্ল্যান কন্ডাক্টেড টু এনশিওর একুরেট ক্যাপচার
অ্যান্ড হ্যান্ডলিং অফ অল পসিবল এমার্জেন্সি সিচুয়েশনে কীভাবে এটা হ্যান্ডেল করবেন, এই জন্য কি অ্যানুয়ালি এমার্জেন্সি রেসপন্স প্ল্যানগুলোকে রিভিউ করা হয়? ইয়েস, রিভিউ করা হয়। এখানে ফ্লাড, তারপরে টিডের ওয়েভ বা সুনামি, আর্থকোয়েক, ফায়ার ইনসিডেন্ট, এই যে বিষয়গুলো মানে প্রাকৃতিক দুর্যোগ যেটা হতে পারে, এই জন্য এগুলো মোকাবিলা করার জন্য একটা এমার্জেন্সি রেসপন্স প্ল্যান তৈরি করতে হবে এবং এটা প্রতি বছর রিভিউ করতে হবে। কীভাবে এটাকে হ্যান্ডেলিং করবে, কে দায়িত্ব নেবে, কাকে ইনফর্ম করবে, এই বিষয় নিয়ে টোটাল আলোচনায় থাকবে। ফায়ার ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম, এখানে এগুলো নিয়ে খুব বেশি আলোচনার নাই, কারণ আরএসসিটা নিয়ে কাজ করে, আগে অ্যাকর্ডল্যান্স কাজ করেছে, নিরূপণ এটা নিয়ে কাজ করে। আরএসসি যেখানে আসেন তাদেরকে নিয়মিত ফলো আপে রাখেন, সেই বিষয়গুলো এখানে অলরেডি কমপ্লিট হয়ে যায়। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এ ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম ইন প্লেস? ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম কি রয়েছে? ইয়েস, আছে। ইন দিস ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, এটা আইনি প্রয়োজন অনুযায়ী কি অ্যালার্ম সিস্টেম এবং ডিটেকশন সিস্টেম আছে? জি, ওইখানে যে ডিজাইন ড্রয়িং যেটা আছে, যেটা আরএসসি থেকে পাস করাইতে হয়, ওভাবেই অ্যালার্ম সিস্টেমগুলো মানে ফিক্সড করতে হয়। এগুলো আসলে আইন প্রয়োজন অনুযায়ী মেনে চলে। এবার এমার্জেন্সি ডিটেকশন অ্যালার্ম সিস্টেম, ইজ দেয়ার এ ম্যানুয়াল অর অটোমেটিক এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম? ফ্যাসিলিটি কি ম্যানুয়াল অথবা অটোমেটিক অ্যালার্ম সিস্টেম আছে? ইয়েস, আছে। ইজ দ্য এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? এই অ্যালার্ম সিস্টেমকে আইন অনুযায়ী করা, মানে অ্যালার্ম সিস্টেমটা কীভাবে থাকবে, এটাও আপনাকে যদি অ্যালার্ম সিস্টেম থাকে তাহলে সব জায়গায় একটু যেন সব জায়গা থেকে শোনা যায়, সব জায়গা থেকে দেখা যায়, এবং এক সেন্ট্রালি এটা করা আছে কিনা, মানে এটা আইন অনুযায়ী করা আছে কিনা? ইয়েস, যেহেতু অ্যাকর্ড আছে সেহেতু আইন অনুযায়ী এটা করা আছে। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং সেফটি মেজার? ফ্যাসিলিটি কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ইন প্লেস রিলেটেড ইন এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম সম্পর্কিতে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি করে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে হবে। দেখি আমরা কি লেখছে। 113, এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম ইজ ফুললি ফাংশনাল? এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেমটা কি পুরোপুরি ফাংশনাল, পুরোপুরি কার্যকর? অ্যালার্ম যদি কোথাও দিয়ে বাজানো হয় বাজবে কি, এটা কার্যকর আছে কিনা? ইয়েস, আছে, এটা এক্স দ্বারা সিলেক্ট করবো। এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম ইজ রেগুলারলি মনিটর অ্যান্ড ইন্সপেক্টেড অ্যান্ড টেস্টেড? রেগুলারলি মনিটর করা হয়, ইন্সপেকশন করা হয়, টেস্ট করা হয়, এক্স অবশ্যই করা হয়। এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম ক্যান বি হার্ড অ্যান্ড সিন অ্যাক্রস অল ফ্যাসিলিটি এরিয়া, যেটা আমি আগেই বলেছিলাম। এই অ্যালার্ম সিস্টেমটা ফ্যাসিলিটির যে কোনো জায়গা থেকে কি শোনা যায়? ফ্যাসিলিটিতে ফায়ার অ্যালার্ম বাজলো, আমি একটা রুমের ভিতরে আছি, আমার এখানে শোনা যায় না, এরকম যেন না হয়। যে রুমেই থাকুক, যে জায়গাতেই থাকুক, সেই জায়গা থেকে যেন অ্যালার্ম বাজানো যেন শোনা যায়। ইয়েস, এটা এক্স, কারণ ওইভাবেই সেট করা। এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বাটন, সুইচ, পুল স্টেশন আর ইজিলি আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাক্সেসেবল। এখন ফ্লোরে অ্যালার্ম সিস্টেম এমন জায়গায় রাখছেন যে কেউ জানে না, সহজে কেউ খুঁজেও পাবে না, এমন জায়গায় রাখছেন সহজে কেউ যেতেও পারবে না। সেটা হয় আপনি তালা দিয়ে রাখছেন অথবা ফেন্সিং করে রাখছেন, এরকম যেন না হয়। সুইচটা, বাটনটা, পুল স্টেশনটা এমন জায়গায় থাকবে সবার অ্যাক্সেসেবল এবং সবাই আইডেন্টিফাই করতে পারবে, আইডেন্টিফাইবেল। তাহলে এক্স এভাবেই করা আছে। এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম ইজ ফিটেড উইথ এ ব্যাকআপ পাওয়ার সোর্স? এমার্জেন্সি সিস্টেমটা কি ব্যাকআপ আছে পাওয়ার সোর্স দ্বারা? ব্যাকআপ পাওয়ার সোর্স দ্বারা কি দেওয়া আছে? ইয়েস, কারণ বিদ্যুৎ চলে গেল, আগুন লাগলো, বিদ্যুৎ বন্ধ করে দিল, এখন সুইচ আপনি বাটন চাপলেন আর অ্যালার্ম বাজলো না, এরকম না, এটা ব্যাকআপ সিস্টেম থাকবে, ব্যাটারি সিস্টেম থাকবে, বিদ্যুৎ চলে গেল এটা যেন বাজানো যায়। এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম ইজ অটোমেটিক অ্যান্ড সেন্ট্রালাইজ, এই যে চলে আসছে, এটা অটোমেটিক থাকতে হবে এবং সেন্ট্রালাইজ থাকতে হবে, মানে একটা জায়গা থেকে আপনার প্রিমিসেসের যে কোনো একটা জায়গা থেকে যদি অ্যালার্মটা বাজায় সব জায়গাতে একসাথে বেজে উঠবে। আপনাকে 10টা বিল্ডিং আছে, আপনি 1 নম্বর বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের একটা কর্নার থেকে যদি আপনি ফায়ার দেখেন, অ্যালার্ম বাজান, আপনাকে যেন প্রিমিসেসের সকল জায়গাকে অ্যালার্মটা বেজে ওঠে, একে সেন্ট্রালাইজ বলা হয়। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, না এটা না, উপরে অনেকগুলোই আমাদের আছে, এটা সুস্থ থাকবে, এটা আমরা এক্সিলেক্ট করবো না। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট 120, ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ লিগালি রিকোয়ার্ড ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট? আপনাকে প্রয়োজনীয় ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে, এখানে ফায়ার লাইসেন্সে বলা আছে যে কী কী ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট লাগবে, অথবা আপনাকে আরএসসি রিকোয়ারমেন্ট আছে যে কী কী ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট প্রয়োজন হবে। ইয়েস, ওভাবেই আমাদের দেওয়া আছে। প্লিজ ডিসক্রাইব অ্যান্ড টাইপ অফ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইউজ অ্যান্ড হুইচ আর দ্য ফ্যাসিলিটি ফর ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইজ প্রেজেন্ট? কী কী ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আপনার প্রতিষ্ঠানে প্রেজেন্ট আছে, এটা আপনি এখানে ড্রপ ডাউন বাটনে সুন্দর করে, ড্রপ ডাউন বাটনে এখানে একটা ঘর আছে, এখানে আবার সুন্দর করে লিখে দিবেন, যেমনি টাইপ অফ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আর ফায়ার পাম্প, হোস পাইপ, ফায়ার এক্সটিংগুইশার, ব্ল্যাঙ্কেট, হ্যান্ড গ্লোভস, গ্যাস মার্ক, ফায়ার হুক, ফায়ার বিটার, লক কাটার, গামবুট, ফায়ার স্প্রিংকলার, ফায়ার ডোর, স্টান পাইপ, আরও যদি কিছু থাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। 122, ডাজ দ্য ফ্যাসিলিটি রেগুলারলি টেস্ট অ্যান্ড সার্ভিস ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড আদার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইন লিগাল রিকোয়ারমেন্ট? এই প্রতিনিয়ত এক্সটিংগুইশারগুলো আপনাকে চেক করতে হবে
এবং প্রতি বছর একবার রিফিল করতে হবে, এটার সার্ভিস করতে হবে, এবং ওই যে এই মিটার আছে, এই মিটারটা ঠিক জায়গায় আছে কি না, প্রেশার বেশি আছে না প্রেশার কম আছে, এগুলো নিয়মিত চেক করতে হবে। Does the facility have any of the following safety measure in place for firefighting equipment? ফ্যাসিলিটি কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সম্পর্কিত? যদি করে থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করেন। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইজ ক্লিয়ারলি মার্ক অ্যান্ড ইকুইপড উইথ ইনস্ট্রাকশন অন হাউ টু অপারেট। আপনার যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো আছে এটা ক্লিয়ার মার্ক করতে হবে, যে একটা বক্সের ভিতরে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট রেখে দিলেন, উপরে সুন্দর করে লিখে দিতে হবে মার্কিং করে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বক্স, এবং ওখানে যেন এক্সেসেবল হয়, ওটা যেন তালাবদ্ধ না থাকে, সবাই যেন যেতে পারে এবং সবাই যেন ইউজ করতে পারে। এবং ওটা কীভাবে ব্যবহার করবে, এক্সটিংগুইশার আপনার লাগানো আছে ফ্লোরে, কিন্তু এটার ব্যবহার বিধিও উপরে আপনাকে সুন্দর করে লিখে দিতে হবে, যে আপনি কীভাবে প্রথমে পিনটা খুলবেন, কোন হ্যান্ডেলটা ধরবেন, কোন দিকে নলটা তাক করবেন, কীতে চাপ দিলে আপনার ফায়ার ফাইটিংয়ের যে এক্সটিংগুইশারের যে পাউডারটা বের হয়ে আসবে, এটা আপনাকে সুন্দর করে ওইখানে ইনস্ট্রাকশন বোর্ডে লিখে দিতে হবে। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, আচ্ছা 124, certified fire resistant door and fire resistant wall are used in production building unit। यानी कि সার্টিফাইড ফায়ার রেসিস্ট্যান্ট মানে অগ্নি প্রতিরোধী দরজা এবং ফায়ার রেসিস্ট্যান্ট ওয়াল ব্যবহার করা হয়। হ্যাঁ, ফায়ার ডোরের কথা বলা হয়েছে, প্রতিষ্ঠানে কি ফায়ার ডোর আছে, ইউএল লিস্টেড ফায়ার ডোর যেটা অগ্নি প্রতিরোধক, এবং ফায়ার রেসিস্ট্যান্ট ওয়াল। ফায়ার রেসিস্ট্যান্ট হলো এমন একটা দরজা যেটা ফায়ার প্রতিরোধী। এখন ফায়ার প্রতিরোধী ওয়াল বলতে ব্রিক্সের মানে কনক্রিটের যে ওয়ালগুলো, এমন না যে কাঠের ওয়াল, ওটা তো ফায়ার প্রতিরোধী নয়, অথবা প্লাস্টিকের ওয়াল, এরকম না, আপনাকে ফায়ার প্রতিরোধী দরজা যেটা মানে ব্রিক্সের যে ওয়ালগুলো, এগুলো থাকতে হবে। এগুলো তো আছে সব জায়গাতেই। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইজ অ্যাক্সেসেবল, অবশ্যই অ্যাক্সেসেবল, যে কোনো সময় যাওয়া যায়, এটা ওটা তালাবদ্ধও থাকে না এবং ফেন্সিং করাও থাকে না। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, না এটা সুস্থ থাকবে, উপরে একটাও না, এটা ঠিক না, উপরে অনেকগুলোই আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমাদের প্র্যাকটিসে আছে। হ্যাজ দ্য ফ্যাসিলিটি ট্রেন ওয়ার্কার টু ইউজ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? ফ্যাসিলিটি কি প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্কার আছে এই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো ব্যবহার করার জন্য? অবশ্যই আছে। যেমনি আপনি শ্রমবিধির বাংলাদেশ শ্রম রুল বিধি 55-10 পড়ে নেবেন, এখানে বলা আছে 18% শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, 6% থাকবে রেস্কিউ, 6% থাকবে ফায়ার ফাইটার, 6% থাকবে ফার্স্ট এইডার, এবং ফর্ম 22 অনুযায়ী এটা রেকর্ড সংরক্ষণ করতে হবে। ইভ্যাকুয়েশন মার্কিং, ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ লিগালি রিকোয়ার্ড পোস্টেড ইভ্যাকুয়েশন প্ল্যান? ফ্যাসিলিটি থেকে আপনার ইভ্যাকুয়েশন প্ল্যান প্রতিটা বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা করে ইভ্যাকুয়েশন প্ল্যান, যেভাবে ফ্লোরটা আছে ওভাবে ইভ্যাকুয়েশন প্ল্যানটা আপনাকে সেট করতে হবে। এমার্জেন্সি এক্সিট, আর দেয়ার সাফিসিয়েন্ট এমার্জেন্সি এক্সিট ফর অল ওয়ার্ক স্টেশন অ্যান্ড রেস্ট এরিয়া অ্যান্ড অন এভরি ফ্লোর? প্রতিটা ফ্লোরে প্রতিটা জায়গাতে রেস্টরুম হোক বা যেখানে যে জায়গায় হোক না কেন, আপনাকে এমার্জেন্সি এক্সিট থাকতে হবে, সাফিসিয়েন্ট এমার্জেন্সি এক্সিট, পর্যাপ্ত এক্সিট থাকতে হবে। অবশ্যই আছে, ওভাবে ডিজাইন ড্রয়িং করা এবং তৈরি করা। আর অল এমার্জেন্সি এক্সিট ক্লিয়ার মার্ক, এমার্জেন্সি এক্সিট বলতে লিখে দিতে হবে যে এমার্জেন্সি এক্সিট দরজাগুলোতে যেন সহজে ওখান থেকে বের হতে পারে। আর অল এমার্জেন্সি এক্সিট অ্যাক্সেসেবল, আনঅবস্ট্রাক্ট অ্যান্ড আনলকড ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স ইনক্লুডিং ওভার টাইম অ্যান্ড লিড টু এ প্লেস টু সেভ। এমার্জেন্সি এক্সিটগুলো অ্যাক্সেসেবল হতে হবে এবং বাধামুক্ত হতে হবে, আনলকড এবং তালাবিহীন হতে হবে। এমার্জেন্সি এক্সিট আছে, ডোর আছে, কিন্তু সেখানে যাওয়া যায় না, সেখানে অবস্ট্রাক্ট অনেক বাধা আছে, মানে ওইখানে প্রোডাক্ট রেখে দিয়েছেন, বস্তা রেখে দিয়েছেন, অথবা কোনো যন্ত্রপাতি রেখে দিয়েছেন, মেশিন রেখে দিয়েছেন, এরকম যেন না হয়। আনলক, তালাবদ্ধ না থাকে, যেন ওখান থেকে সহজে যে কোনো লোক বের হয়ে যেতে পারে। কখন ডিউরিং ওয়ার্কিং আওয়ার, কাজের সময়, ইনক্লুডিং ওভার টাইম, এমনকি ওভার টাইমের কাজ করানোর সময়। এখন 8টা-5টা খোলা রাখেন, 5টার পর তো ওভার টাইম, ওই সময় তালা মেরে রাখেন, এরকম যেন না হয়। সব সময় যখনই কাজ করবে সেটা যেন ওপেন থাকে, এভাবেই থাকা হয়, নর্মালি এরকম রাখা হয় না কোথাও তালাবদ্ধ করে। অ্যান্ড লিড টু এ প্লেস টু সেভ, এবং এটা নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পরিচালিত করবে। এর মানে হলো আপনার এমার্জেন্সি একটা এক্সিট আছে 5 তলায়, ওই এক্সিটটা 2-3 তলা পর্যন্ত নিচে নামার পরে আবার ফ্লোরের সাথে মিশে গেছে, নিচে আর কোনো এক্সিট নাই, তাহলে কিন্তু আপনাকে একটা লিড টু সেফ প্লেসে নিয়ে গেল না, আপনাকে আবার ঘুরে ফুরে ওই ফ্লোরে নিয়ে আসলো। আপনাকে এমার্জেন্সি এক্সিটগুলো এরকম হবে যেখান থেকে নামবে একদম যেন গ্রাউন্ড ফ্লোরে নেমে যেন একদম সেফ এক্সিটে বাইরে বের হইতে পারে। আসলে ওরকম কোথাও নয়, এখন সব জায়গাতে এরকম এক্সিটগুলোকে একদম টপ থেকে নিচ পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত বাইরে এক্সিট পর্যন্ত তৈরি করা আছে।
Does the facility have any of the following additional safety measure in place related to emergency exit? Select all that apply with X. মানে এমার্জেন্সি এক্সিট নিয়ে যদি আরও কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে, যদি আমরা করে থাকি তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে হবে। কী কী আছে? 132। এমার্জেন্সি এক্সিট আর ইলুমিনেটেড অ্যান্ড ভিজিবল হোয়েন ইট ইজ ডার্ক ওয়ার দেয়ার ইন স্মোক। যদি অন্ধকার হয়ে যায়, ধোঁয়াযুক্ত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তাহলে কি এমার্জেন্সি এক্সিটগুলোকে আলোকিত থাকে, ভিজুয়াল থাকে? অবশ্যই থাকে, কারণ এমার্জেন্সি এক্সিটগুলোতে এক্সিট সাইন দেওয়া থাকে, এক্সিট লাইট দেওয়া থাকে। তো আলো চলে গেলেও লাইটের ব্যাকআপ থাকে, অন্ধকার হয়ে গেলেও ব্যাকআপ থাকে, স্মোক দেওয়া হলেও সে ওখান থেকে দেখা যায়। তো এরকম যেন থাকে। ইয়েস মানে এক্সট্রা সিলেক্ট করবো, অবশ্যই ভিজুয়াল থাকে এবং ইলুমিনেটেড থাকে, মানে আলোকিত থাকে। 133। এমার্জেন্সি এক্সিট ডোর ওপেন আউটওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি কিপ ওপেন ডিউরিং ওয়ার্কিং অন। অবশ্যই এমার্জেন্সি এক্সিটগুলোকে আউটওয়ার্ড বহির্মুখী খোলা যায়, ভিতরের দিকে না, বাইরের দিকে চাপ দিলেই খুলে যাবে। এবং নিরাপদ কেপ্ট ওপেন ডিউরিং এবং নিরাপদ ওয়েতেই খোলা সম্ভব। 134। ডোর দ্যাট আর নট এক্সিট আর ক্লিয়ারলি মার্ক নট অ্যান এক্সিট। এমন কিছু দরজা আছে যেটা আসলে এক্সিট না, সেটা হলো আপনার ব্যালকনিতে যাওয়ার একটা দরজা, একটা করিডোরে যাওয়ার দরজা, কিন্তু এক্সিট না। অবশ্যই দরজার উপরে লিখে দিতে হবে নট অ্যান এক্সিট, মানে বহির্গমনের পথ নয়। কারণ আমি যদি নট অ্যান এক্সিট না লিখিতে, মনে করবো বিপদের সময় অন্ধকারে মনে করে এটাই বুঝি এক্সিট, ওখান থেকে বের হওয়ার চেষ্টা করবে, সে আর বের হতে পারবে না, একটা করিডোরে গিয়ে মানে আটকে যাবে, বদ্ধ হয়ে যাবে। 135. Emergency exit lighting has a backup battery providing continuous lighting within a টাইম ফ্রেম। নির্দিষ্ট সময় পর্যন্ত যেন এমার্জেন্সি এক্সিটগুলোতে, লাইটগুলোতে যেন ব্যাকআপ সিস্টেম থাকে। অবশ্যই সবগুলোতেই ব্যাকআপ সিস্টেম আছে। লাইট চলে গেল মানে বিদ্যুৎ চলে গেল, ব্যাকআপ সিস্টেম থাকবে। এটা কত গুণটা থাকতে হবে, এটা আরএসসি রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখতে হয়। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, এটা ঠিক না, এটা চুজ থাকবে। উপরে অনেক কিছুই আমাদের প্র্যাকটিসে আছে, অনুশীলনে আছে, এটা ভুলে কিন্তু এক্স দেওয়া হয়েছে, এটা চুজ থাকবে। তো আজকের এই হেলথ অ্যান্ড সেফটির প্রায় 75 কোশ্চেন, মানে 62 থেকে 136 পর্যন্ত ডিসকাশন করা হলো। নেক্সট ভিডিওতে বাকিগুলো ডিসকাস করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।